আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার আর 3 থেকে 4 দিন বাকি আছে, হয়তো একটু বেশি। কিন্তু তুমি সৃজনশীল কিভাবে লিখতে হয় এইটা যদি তুমি একটু শিখে যেতে পারো, তাহলে তোমার নাম্বারটা আগের চাইতে আরো বেড়ে যেতে পারে। কারণ আমরা অনেকেই জানি না সৃজনশীলের গ ঘ নম্বরগুলোতে যে পার্ট পার্ট করে আমরা ভাগ করে লিখি, এগুলো লেখার নিয়মটা আসলে কি, আগে কোন পার্টটা লিখতে হয় পরে কোন পার্টটা লিখতে হয়, এগুলো আমরা বুঝি না, আমরা গড়ানে লিখে চলে যাই, যার কারণে আমাদের নাম্বারটা কম আসে। এই ক্লাসটাতে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে গ ঘ নম্বরে এবং ক থেকে ঘ নম্বর পর্যন্ত এক কথায় কিভাবে লিখলে তুমি ভালো একটা নাম্বার তুলতে পারবা, লেখাটাও গোছালো হবে। চলো দেখে নি। দেখো এখানে আমি 4টা পেজের মতো করে একটা সৃজনশীলের মতো করে রাখছি। 4টা পেজ, ধরো 4টা পেজ এখানে আছে, যেটা একটা স্ট্যান্ডার্ড মান 4.5 পেজ হলে সবচাইতে স্ট্যান্ডার্ড হয়, বাট 4 পেজের আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তুমি তোমার মতো করে লিখবা। দেখো ফার্স্ট পেজে আমি যখন ক নম্বর লিখবো, ধরো আমি 1 নম্বর সৃজনশীলের অ্যান্সার করতেছি, তো এখানে তুমি 1 নম্বর দিতে পারো, একটা সেটা আমি সৃজনশীল অ্যান্সার করতেছি লিখতে পারো, এবং এইখানে তুমি ক নাম্বার লিখে একটা গোল দিতে পারো, এটা অন্য কোনো কালারের কালি দিয়ে, যাতে করে স্যারের নজরে সুন্দর করে আসে। বা তুমি লিখতে পারো 1 নম্বর প্রশ্নের উত্তর, যেহেতু প্রথম প্রশ্ন সেহেতু একটু সুন্দর করে লিখলে আরো বেটার হবে। তো ক এরকম করে লিখে দিয়ে ক নম্বরের অ্যান্সারটা খুবই ছোট হয়, এক কথাই হয়, সেটা আমরা সবাই জানি। তো সেরকম করে ছোট করে ক নম্বরের অ্যান্সার করলে এবার খ নম্বরে আসতে হবে। এই যে খ নম্বর দেওয়া আছে ওই পেজেই খ নম্বর লিখবা। খ নম্বরে আমরা সবাই জানি 2টা খণ্ড হয়। ফার্স্টে তোমাকে যেই উত্তরটা চাইছে মেন ওইটুকু লিখতে হবে এই জ্ঞানের মতো করে, আর তারপরে একটু ব্যাখ্যা দিতে হবে অনুধাবনমূলক। এবার তুমি জ্ঞানের মতো করে প্রথমে এইটুকু লিখবা, যেটুকু চেয়েছে আর কি, ওই প্রশ্নে যে উত্তরটা চেয়েছে লেখার পরে একটু ফাঁকা দিয়ে অনুধাবনমূলক যে অংশটুকু যেটা একটু ব্যাখ্যা করতে হবে সেটা ব্যাখ্যা করে দিবা। বুঝতে পেরেছো? তাহলে তুমি খ নম্বরটাও একদম পারফেক্টলি শেষ করতে পারবা। বাট প্রশ্ন আসে হলো গ এবং ঘ নম্বরে, এইটা অনেকেরই মাথায় ভালোভাবে ঠিক আসে না যে কিভাবে লিখতে হবে। দেখো যদি আমরা গ নম্বর এইখান থেকে লেখা শুরু করি, তাহলে গ নম্বরে কিন্তু 3টা পার্ট ভাইয়া। ফার্স্ট পার্ট এই যে জ্ঞানের মতো করে, যেখানে শুধু এক কথায় উত্তর দিতে হবে। সেকেন্ড পার্ট যেখানে বইয়ে ওই উদ্দীপক সম্পর্কে কি বলা আছে, মানে উদ্দীপকে যে ঘটনাটা বলছে এই সম্পর্কে বইয়ে কি মিল আছে সেই অংশটুকু তোমার লিখতে হবে। এবং লাস্ট পার্ট যেখানে তোমাকে উদ্দীপক এবং বইয়ের মধ্যে সদৃশ্য বৈসাদৃশ্য, মানে প্রশ্নে যেটা চেয়েছে সেটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ তুমি প্রথমে ব্যাখ্যা দিবা, মানে এক কথায় উত্তরটা দিবা, তারপরে তোমার বইয়ে কি আছে এই সম্পর্কে সেটা ব্যাখ্যা দিবা, এবং এট লাস্ট আরেকটু ফাঁকা দিয়ে বই প্লাস এই যে উদ্দীপক এই দুইটাতে কি বলছে, বই প্লাস উদ্দীপকে কি বলছে এক কথায় মানে কি উত্তরটা চাইছে সেটা উত্তর দিবা। ধরো তোমার একটা উদ্দীপক আসছে, যে উদ্দীপকে বলা আছে এমন একটা ছেলের কথা যে তার মামা বা তার মায়ের যৌতুক প্রথার বিরুদ্ধে গিয়ে একটা মেয়েকে বিয়ে করেছে, সেই মেয়েটাকে সে সম্মান করে এবং সে সমাজের এই যৌতুক প্রথাকে ঘৃণা করে। এবার তোমাকে বলেছে অনুপমের চরিত্রের সাথে এই ছেলের চরিত্রের সদৃশ্য এবং বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। তুমি ফার্স্টে লিখবা যে এই ছেলের চরিত্রের সাথে অনুপমের চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে, 1 মার্ক তুমি পেয়ে গেলে। এবার তোমাকে ব্যাখ্যা করতে হবে বই থেকে। বই থেকে মানে বইয়ে অনুপমের কোন চরিত্র আমরা দেখতে পাই। বই আমরা কি লিখেছি, অনুপম একজন ব্যক্তিত্বহীন পুরুষ, তার নিজের কোনো মতামত নেই, সে মামা এবং মা যা বলে তাই শোনে, যৌতুক প্রথার বিরুদ্ধে তার কোনো কথা নাই, সে তার মামা বিয়ের আসরে কনের বাবাকে অপমান করতেছে, সে চুপচাপ বসে আছে, সেখানে কিছুই বলা নাই। অর্থাৎ সে যেখানে ব্যক্তিত্বহীন পুরুষ সেটা একদম স্পষ্ট, এইটা আমরা সেখানে দেখতে পাই। এবার তারপরে শেষে লিখবা কিন্তু উদ্দীপকে আমরা দেখতে পাই এমন একজন পুরুষের চিত্র যে আসলে ব্যক্তিত্বপূর্ণ এবং যে যৌতুক প্রথার বিরুদ্ধে কথা বলেছে, যার কাছে নারীর সম্মান আছে, যা অনুপমের মধ্যে ছিল না। এই যে কনক্লুশনটা টেনে দিলাম, ছোট করে বললাম, এইটাই হলো তোমার লাস্ট পার্ট, যেটা তুমি লাস্ট পার্টে লিখবে একটু গ্যাপ দিয়ে। আর মাঝখানের পার্টটাতে উদ্দীপক না, বই থেকে কি বলা আছে যেটা উদ্দীপকের সাথে মিলে যাবে সেটা লিখতে হবে। এবার দেখো তোমার ঘ নম্বর, ঠিক একইভাবে তুমি ঘ নম্বর একটু কালার পেন দিয়ে লিখে গোল দিলে। ঘ নম্বরে কিন্তু 4টা পার্ট। প্রথম পার্টে তোমাকে লিখতে হবে জ্ঞানের উত্তরটুকু, মানে সাদৃশ্য বা বৈসাদৃশ্য, মানে যেরকম প্রশ্ন আসে বিশ্লেষণ করো, তুমি লিখবা বিশ্লেষণ করা হলো, প্রথমে লিখলে হয়ে গেল, 1 নম্বর পাইলে। এবার তোমাকে ব্যাখ্যা করতে হবে ওই যে উদ্দীপকের যে প্রশ্নটা করছে সেই প্রশ্নের সাথে বইয়ের কি সাদৃশ্য রয়েছে। যেমন ধরো প্রশ্নটা এমন আসতে পারে ওই উদ্দীপক দিয়েই, যে উদ্দীপকের চরিত্র নাকি গল্পে অপরিচিতা গল্পের চরিত্র অনুপমের চরিত্র, কোন দুইটা চরিত্রের মধ্যে কোন চরিত্রটা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধরো এরকম আসলো, তুমি প্রথম উত্তরটা লিখবা, দুইটা চরিত্রের মধ্যে উদ্দীপকের চরিত্রটাই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরপরে তুমি লিখবা বইয়ের অংশটুকু, অর্থাৎ বইয়ের অনুপমের কোন চরিত্র আমরা পাই ব্যক্তিত্বহীন, তারপরে তার কোনো নিজের মতামত নেই, সে মানে যৌতুক প্রথাকে সে সমর্থন সমর্থন করে, মা এবং মামার কথার বাইরে তার কোনো কথা নাই, সে মেয়েদেরকে অসম্মান করে, অর্থাৎ মানে মেয়ের অসম্মান হচ্ছে, মেয়ের বাবার অসম্মান হচ্ছে, সে কোনো কথা বলে না, চুপ করে বসে থাকে, এই চরিত্র আমরা পেয়েছি। এবার তুমি ব্যাখ্যা করতে হবে উদ্দীপকের চরিত্রে কি পেয়েছি। উদ্দীপকের চরিত্রে কি পেয়েছে, একটা ব্যক্তিত্বপূর্ণ পুরুষ যে যৌতুক প্রথার বিরুদ্ধে কথা বলে, যে মেয়েদেরকে সম্মান করে। এই যে যে যৌতুক প্রথার বিরুদ্ধে কথা বলা, এটা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে, মেয়েদেরকে সম্মান করা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে, এইগুলোই তুমি এখানে লিখবা, এইগুলোই তুমি এখানে লিখবা। আমরা উদ্দীপকে কি পেয়েছি। এইবার 3টা পার্ট শেষ হলো, লাস্ট পার্ট উদ্দীপক এবং গল্পের। কেন তুমি এই কথাটা প্রথমে বলেছো যে উদ্দীপকের চরিত্রটাই বেস্ট, কেন বলেছো?
সেইটা লাস্ট পার্টে ব্যাখ্যা করতে হবে। কারণ এরকম তখন বলবা যে সুতরাং আমরা দেখতে পাই উপরে উদ্দীপকের চরিত্রটিতে ব্যক্তিত্ব রয়েছে, সে যৌতুক প্রথাকে ঘৃণা করে, সে নারীদের সম্মান করে, যা অনুপমের চরিত্রে অনুপস্থিত ছিল। আর এই কারণেই উদ্দীপকের চরিত্রটা অনুপমের চরিত্রের চাইতে আমাদের সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে বেশি সহায়তা করবে। এই যে 4টা পার্ট লিখলে, দেখো গ নম্বরে কি করলাম, প্রথমে জ্ঞানের অংশ লিখলাম, তারপরে বই থেকে কি মিল আছে সেটা লিখলাম, তারপরে বই আর উদ্দীপক মিলিয়ে লিখলাম। ঘ নম্বরে কি করলাম, জ্ঞানের অংশ লিখলাম, বই থেকে কি অংশ মিল আছে সেটা লিখলাম, উদ্দীপকে কি আছে সেটা আলাদা করে লিখলাম, এবং শেষের অংশে উদ্দীপক এবং বই মিলিয়ে লিখলাম। এই যে এই ছোট্ট নিয়ম, যেটা তোমরা অনেকেই জানতে না, অনেকেই জানতে, যারা জানতে না তাদের জন্য একটু বুঝিয়ে দিলাম। এইভাবে যদি তুমি 4 থেকে 4.5 পেজ হলে সবচেয়ে ভালো হয়, ঘ নাম্বার 2 পৃষ্ঠা হইলে বেটার হয়। এইভাবে যদি তুমি লিখতে পারো, তাহলে পরীক্ষার হলে তোমার নাম্বার বেশি পাওয়ার চান্স অনেক অংশে বেড়ে যাবে, এবং তুমি বাংলাতে অনেক ভালো নাম্বার পাবা। আর ঠিক এই ট্রিক্স গুলো আমরা গত 1 মাস যাবো তোমাদেরকে দিয়ে আসছি, আমাদের চ্যানেলে পেয়ে যাবা, এবং আগামীতে পরীক্ষার আগ পর্যন্ত দিতে থাকবো। তো এখনই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।